হ্যালো স্টুডেন্টস, আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে টপিকসটা হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টার। টপিকস নিয়েছি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু হলোস্ফিয়ার। হলোস্ফিয়ার যেটাই হয়ে থাকে সেটাই হচ্ছে সেল এবং সলিড স্ফিয়ার। কেন এই টপিকসটা আমি নিয়েছি? কারণ আমরা পরবর্তী লেকচারগুলোতে স্টার্ট করব কি না আর্থের উপর। তো আর্থ আমাদের কেমন হয়ে থাকে? সলিড স্ফিয়ার হয়ে থাকে। তো আগে আমরা হলোস্ফিয়ার বা সেলের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়ে থাকে সেটা আগে দেখব, তারপরে আমরা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কেমন করে ক্রিয়া করে থাকে সেটা আমরা দেখব। দিলেই তো আমরা পরবর্তী যে যে সলিড স্ফিয়ার তার ক্ষেত্রে আমরা ট্রিট করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো চলো আমরা প্রথমে একটা বেসিক জিনিস জেনেছি। বেসিক কি জিনিস জেনেছি? সাপোজ ধরো এইখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটার মাস হচ্ছে খুব বড়, মাস হচ্ছে অনেক বেশি, হাই মাস। তো এর সামনে এর সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে একটা ছোট্ট মাস রেখে দিচ্ছি। আর ডিস্টেন্স দূরে একটা ছোট্ট মাস রেখেছি, স্মল এ। আচ্ছা, তো আর ডিস্টেন্স দূরে একটা যদি ছোট্ট মাস রাখি, এটা খুবই ছোট মাস। ছোট্ট মাস যদি রাখি তাহলে এই ছোট্ট মাসের উপর কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে? কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে আমরা দেখেছি। E ইকুয়াল টু gm বাই r স্কয়ার। কতটা ডিসটেন্স দূরে আছে? r ডিসটেন্স দূরে আছে। তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে ক্রিয়া করবে? টুয়ার্ডস এই বড় মাসের দিকে। এই বড় মাসের দিকে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে। এটা তো আমরা আগেই দেখেছি। এই মাসটার দ্বারা এইখানটা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কোন দিকে হবে? ওই বড় মাসের দিকে। ক্লিয়ার? তো আজকে আমরা যেটা দেখার আছে সেটা হচ্ছে হলোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে। প্রথম আমরা নেব হলোস্ফিয়ার বা সেল। হলোস্ফিয়ার বা সেলের ক্ষেত্রে কি হয়ে থাকে? আমরা যদিও গ্র্যাভিটেশনাল ফিল্ড এর কনসেপ্ট যদি আমাকে ক্লিয়ার করতে হয় তাহলে গাউসের থিওরি আমার পড়া উচিত। কার থিওরি? গাউসের থিওরি পড়া উচিত। গাউস ল ফর গ্র্যাভিটেশন। এই থিওরিটা পড়া উচিত। এই থিওরিটাই একমাত্র এই থিওরি থেকেই আমরা এর সমস্ত যে প্রুফ সেই প্রুফ আমরা পেয়ে থাকি। তো আমরা গাউস ল থেকেই আমরা সমস্ত কিছু ডিরাইভ করব। তো আমরা প্রথমে মানলাম যে এটা একটা হলোস্ফিয়ার। এটা একটা হলোস্ফিয়ার। এটা কেমন ধরনের হলোস্ফিয়ার? না সিমেট্রিক্যাল হলোস্ফিয়ার। কেমন হলোস্ফিয়ার? সিমেট্রিক্যাল মাস ডিস্ট্রিবিউশনের হলোস্ফিয়ার। চারিদিকে সমানভাবে মাস ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সিমেট্রিক্যাল মাস ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল মিন্স হচ্ছে কি মাস ডিস্ট্রিবিউশন ওভারঅল সেম। চারিদিকে সমানভাবে মাস ডিস্ট্রিবিউট রয়েছে। আচ্ছা, এই হলোস্ফিয়ারটা এটা একটা হলোস্ফিয়ার। যে হলোস্ফিয়ারের মাস হচ্ছে কত? মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে আমি বললাম ক্যাপিটাল R। তো এই হলোস্ফিয়ারের গাউসের ল থেকে আমরা কি বলবো না এই হলোস্ফিয়ারের টোটাল মাস কোথায় অবস্থান করছে? সেন্টারে। সেন্টার অফ মাস থেকে কিন্তু এখানে কোনো মতেই আমরা এক্সপ্লেন করতে পারি না। সেই জন্য গাউসি ল একমাত্রই প্রুফ দেয় যে কিভাবে আমরা একটা হলোস্ফিয়ার বা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিভাবে আমরা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা নির্ণয় করতে পারবো। একমাত্র এটাই হচ্ছে মুদ্রা থিওরি। তো আমাকে বার করতে হবে কি এই হলোস্ফিয়ারের ক্ষেত্রে আউটসাইডের কোন পয়েন্ট, আউটসাইডের পয়েন্ট সাপোজ ধরলাম আউটসাইডের পয়েন্ট আমি ধরলাম একটা পি পয়েন্ট নিলাম। আউটসাইডের পয়েন্ট পি, যার এই রেডিয়াসটা কত না আর, হলোস্ফিয়ারের রেডিয়াস আর পি পয়েন্ট পর্যন্ত রেডিয়াস হচ্ছে কত? স্মল আর। যেখানে ক্যাপিটাল আর গ্রেটার দেন অফ স্মল আর গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর। তো আউটসাইডের পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে? E ইকুয়াল টু কত হবে না আউটসাইড পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে? এখানটায় আমি একটা ছোট্ট মাস রেখেছি। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড এই পি পয়েন্টে কত হবে না E ইকুয়াল টু gm বাই স্মল আর স্কয়ার। ক্লিয়ার? E ইকুয়াল টু gm বাই স্মল আর স্কয়ার। এতটুকু বোঝা গেছে। আচ্ছা, যদি ওই পি পয়েন্ট বা ওই ছোট্ট মাসটাকে আমি যদি ওই সলিড স্ফিয়ারের ওই হলোস্ফিয়ারের সারফেসে রাখি, তো এরপর আমরা দেখব যে সারফেসের উপর অবস্থিত হলে দ্যাট মিন্স স্মল আর
ইকুয়াল টু ক্যাপিটাল আর। আচ্ছা তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে? আচ্ছা সারফেসের ক্ষেত্রে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তো ই ইকুয়াল টু কত পাবো? জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার। আর স্মল আর ইকুয়াল টু যেহেতু ক্যাপিটাল আর, তাহলে স্মল আর এর জায়গায় আমি কি লিখতে পারি? ক্যাপিটাল আর স্কয়ার। আচ্ছা এই হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইড এবারে চেক করা আছে, ইনসাইডে একটা কোন একটা পয়েন্ট নিলাম ইনসাইডে, তো ইনসাইডে কোন একটা পয়েন্ট নিলাম কিউ পয়েন্ট, তো এই ইনসাইডের পয়েন্টটা এর রেডিয়াস এর ডিসটেন্স যদি আর হয়ে থাকে, তাহলে ইনসাইডের কোন একটা পয়েন্টের রেসপেক্টে ইনসাইডে পয়েন্ট কিউ, যেখানে কিউটা হচ্ছে কি না ক্যাপিটাল আর, মানে আর স্মল আরটা হচ্ছে কি ক্যাপিটাল আর এর থেকে ছোট, তাহলে স্মল আর তুলনায় ক্যাপিটাল আর হচ্ছে কি বড়, তো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে না, এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে থাকে, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে থাকে। আচ্ছা প্রত্যেকটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এই ইনসাইডের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে আমার সেটাই তো দেখার বিষয়। দেখো এই ইনসাইডের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা এতটুকু বুঝতে পেরেছি। তো ইনসাইডের ক্ষেত্রে দেখো না, ইনসাইডের ক্ষেত্রে ধরো এই হচ্ছে একটা হলো স্ফিয়ার, এই হচ্ছে একটা হলো স্ফিয়ার, এই হচ্ছে একটা হলো স্ফিয়ার, ক্লিয়ার? এই হলো স্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে তার সেন্টার, হলো স্ফিয়ারে এটা হচ্ছে কি তার সেন্টার। তো আমি এই সেন্টারে কি করলাম, একটা ছোট্ট একটা মাস এম রেখে দিলাম, ছোট্ট মাস, একদম ছোট্ট। তাহলে এই মাসটা কি হয়ে থাকে, এর লিমিট কি হয়ে থাকে, এম টেন্ডস টু জিরো, প্রায় জিরো, প্রায় এত ছোট হয়ে থাকে যাতে এই ছোট মাসটার জন্য কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড যাতে আবার সৃষ্টি না হয়ে থাকে। আচ্ছা তো গ্র্যাভিটেশনাল ফিল্ডকে যদি আমরা বিবেচনা করতে চাই, গ্র্যাভিটেশনাল ফোর্সকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড তো তত বেশি হবে। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে যদি আমরা বিবেচনা করতে চাই, এই গ্র্যাভিটেশনাল ফোর্স কার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, পয়েন্ট মাস। তো পয়েন্ট মাস হিসেবে যদি আমি বিবেচনা করতে চাই, এই হলো স্ফিয়ারটা দেখো ছোট 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 ডেলেম মাস নিয়ে গঠিত, ছোট ছোট ডেলেম মাস নিয়ে গঠিত, ছোট ছোট ডেলেম মাস নিয়ে গঠিত, ক্লিয়ার? তো এই ছোট ছোট ডেলেম মাস নিয়ে যদি গঠিত হয়, তাহলে এই ডেলেম মাস গুলোর দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা বার করতেই পারবো। এই পয়েন্ট মাসের উপর এই ডেলেম মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা বার করতে পারবো। তো এই ডেলেম মাসটার গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে, এই ডেলেম মাসটার গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে, এই ডেলেম মাসটার গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে, এই ডেলেম মাসটার গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে। আচ্ছা এখানেও যদি আমি ডেলেম মাস নিই, তাহলে এর গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে, এখানেও যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড নিই, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি ডেলেম মাস নিই, তাহলে এর গ্র্যাভিটেশনাল ফিল্ড এই ডিরেকশনে। তো এমনি করে 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 আমরা কি দেখবো, প্রত্যেকটা পয়েন্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড একে অপরকে দেখো প্রশমিত করে দিচ্ছে, একে অপরকে দেখো প্রশমিত করে দিচ্ছে। তো একটা হলো স্ফিয়ারের ইনসাইডে কোনো যদি একটা মাস নিই, ইনসাইডে কোনো যদি একটা মাস নিই, তার দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত, জিরো। তো এখানে আমরা বুঝতে পারলাম যে ইনসাইডে কোনো একটা পয়েন্টে যদি ছোট্ট একটা ডেলেম মাস, ছোট্ট একটা মাস নিই, তো এই হলো স্ফিয়ার কেমন হয়ে থাকে না সিমেট্রিক্যাল, হলো স্ফিয়ারটা কেমন সিমেট্রিক্যাল, এর প্রত্যেকটা মাস সমানভাবে বণ্টিত আছে। তো প্রত্যেকটা ডেলেম মাসের দ্বারা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ডেলেম মাসের দ্বারা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হয়েছে, তাদের অপোজিটে যে ডেলেম মাস রয়েছে তার দ্বারাও গ্র্যাভিটেশনাল ফিল্ড সমান। তো একে অপরকে কি করছে, প্রশমিত, এ একে প্রশমিত করছে, এ একে প্রশমিত করছে, এ একে প্রশমিত করছে, তাহলে প্রত্যেকটা ডেলেম মাস কি করছে, একে অপরকে কি করছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্যান্সেল করে দিচ্ছে। তো সেন্টারে আমরা কি পেলাম, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত পাবো, জিরো। আচ্ছা এখানটা একটা ভাবার বিষয় আছে, যদি এই পয়েন্ট মাসটা যদি অন্য কোথাও হতো, সাপোজ ধরো এইটা হচ্ছে একটা হলো স্ফিয়ার, এটা হচ্ছে আমাদের হলো স্ফিয়ার, ক্লিয়ার? তো এই হলো স্ফিয়ারের ক্ষেত্রে হলো স্ফিয়ার কেমন হয়ে থাকে, হলো স্ফিয়ার কেমন হয়ে থাকে, 3D অবজেক্ট হয়ে থাকে, ফুটবলের মতো হয়ে থাকে, চারিদিকে মাস রয়েছে। আচ্ছা তো আমি কোনো একটা জায়গায় একটা মাস নিয়ে নিলাম, সেন্টার বাদে কোনো একটা জায়গায় আমি মাস নিয়ে নিলাম। তো এই মাসের রেসপেক্টে যদি আমি একটা হরাইজন্টাল সারফেস যদি আমরা ধরে, একটা হরাইজন্টাল সারফেস, আমি এটা হরাইজন্টাল সারফেসটা আমি একটা ভেবে নিয়েছি যে এই হরাইজন্টাল সারফেসের উপরের দিকে ডেলেম মাসগুলো যে রয়েছে, এই ডেলেম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে, এই ডেলেম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে।
এই পয়েন্ট মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড কি করবে, ক্রিয়া করবে। এই পয়েন্ট মাসের দ্বারা, পয়েন্ট মাস বলছি ডেল এম মাসের দ্বারা, এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে। এই ডেল এম মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে। এই ডেল এম মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করবে। তো উপরে এই হরাইজন্টাল সারফেসের উপর অবস্থিত ডেল এম মাস গুলোর কোয়ান্টিটি হচ্ছে কি, কম। তাহলে হরাইজন্টাল সারফেসের উপরের সাইডটা আমি লিখি না, লিখো হরাইজন্টাল সারফেসের উপরে ডেল এম মাসের কোয়ান্টিটি কম, কিন্তু তাদের রেডিয়াস বেশি, যার ফলে আমি কি দেখতে পাচ্ছি যে রেডিয়াস ছোট কিন্তু ডেল এম মাসের পরিমাণ কম। আচ্ছা, এর নিচেও কি রয়েছে, এটা সিমেট্রিক্যাল বডি, তাহলে প্রত্যেকটা জায়গায় আমি কি করতে পারি, গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি বাড়াতেই পারি। প্রত্যেকটা ডেল এম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে। প্রত্যেকটা ডেল এম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে। প্রত্যেকটা ডেল এম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে। প্রত্যেকটা ডেল এম মাসের দ্বারা এই পয়েন্ট মাসের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ক্ষেত্রে ডেল এম মাসের সংখ্যা কিন্তু প্রচুর। তাহলে নিচের দিকে লিখি না, হরাইজন্টাল সারফেসের নিচে ডেল এম মাসের সংখ্যা বেশি, কিন্তু পয়েন্ট মাস থেকে এদের দূরত্ব বেশি। তো পয়েন্ট মাস থেকে যে দূরত্ব আমরা কি দেখতে পাচ্ছি, বেশি। হরাইজন্টাল সারফেসের উপরে আমরা কি দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকটা ডিসটেন্স কি দেখতে পাচ্ছিলাম, কম। তো এদের দ্বারা, প্রত্যেকটা ডেল এম মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড, যে পরিমাণ নিট গ্র্যাভিটেশনাল ফিল্ড এখানে সৃষ্টি হয়েছে, তাহলে এই জায়গাটায় যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হয়েছে, এখানকার গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি লিখে দিলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড আপওয়ার্ড। আর নিচের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি কি লিখবো, নিচের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড কি লিখবো, গ্র্যাভিটেশনাল ফিল্ড ডাউনওয়ার্ড। তো উপরের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড, উপরের দ্বারা নিট গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর ডাউনওয়ার্ড এই নিট গ্র্যাভিটেশনাল ফিল্ড একে অপরকে কি করবে, অপোজ করবে। দেখো, উপরে ডেল এম মাসের সংখ্যা কম হতে পারে কিন্তু রেডিয়াস কম, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কি দেখতে পাবো, অফকোর্স এখানে অনেকটাই বেশি হবে। তো নিচের দ্বারা ডেল এম মাসের সংখ্যা বেশি কিন্তু রেডিয়াস বড়, তাহলে এখানেও গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হবে। তো এরা এমন ভাবে সৃষ্টি করে যে উপরের গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং নিচের গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়ে যায়, সেম এবং অপোজিট। তো দুজনের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কি পেলাম, ইকুয়াল এন্ড অপোজিট হওয়ার ফলে এরা একে অপরকে কি করবে, অপোজ করে দেবে। তো ইনসাইডে, তখন আমরা ইনসাইডে আমরা কি পাবো না, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা ইকুয়াল টু কত পাবো, 0। তো এটা একমাত্র বোঝার একমাত্র উপায় হচ্ছে গস ল, কিন্তু এখানটা আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করেছি যে কিভাবে ট্রিট করা যেতে পারে। ক্লিয়ার? তো উপরের দিকে ডেল এম মাসের সংখ্যা কম কিন্তু রেডিয়াস বেশি, যার জন্য প্রত্যেকটা ডেল এম মাসের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হবে, নিচের প্রত্যেকটা ডেল এম মাসের গ্র্যাভিটেশনাল ফিল্ডের তুলনায় বেশি। তো এখানে কোয়ান্টিটি কম, এখানে কোয়ান্টিটি বেশি। তো ওভারঅল দেখা গেছে কি উপরের গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং নিচের গ্র্যাভিটেশনাল ফিল্ড একে সেম এবং অপোজিট, যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে হলো সেলের মধ্যে যে কোনো পয়েন্টে, হলো সেলের মধ্যে যে কোনো জায়গায় যদি আমি একটা পয়েন্ট মাস ধরি, তাহলে ওই পয়েন্ট মাসের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড কত আছে, 0। তাহলে হলো সেলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, হলো সেলের ক্ষেত্রে পাশে আমি লিখে দিই হলো সেল। তাহলে হলো সেলের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, আউটসাইড লিখে দিলাম। আউটসাইডে কি দেখবো, E ইকুয়াল টু GM ডিভাইডেড বাই R স্কয়ার, যেখানে R গ্রেটার দেন অফ স্মল আর গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর। আচ্ছা, সারফেসে আমি কি দেখলাম, সারফেসে দেখলাম E ইকুয়াল টু GM বাই R স্কয়ার, যেখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। আর ইনসাইডে আমি কি দেখলাম, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কি হয়ে থাকে, 0। যেখানটায় গ্র্যাভিটেশনাল ফিল্ড প্রত্যেকটা পয়েন্টের উপর গ্র্যাভিটেশনাল ফিল্ড যে পরিমাণ সৃষ্টি হয়েছে, তো বোথ সাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড সেম এন্ড অপোজিট, তো একে অপরকে কি করে দিয়েছে, অপোজ করে দিয়েছে। ক্লিয়ার?
তো আমরা কি দেখলাম যে ইনসাইড এ গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, 0। এতটুকু বোঝা গেছে, এতটুকু বোঝা গেছে। তো এখান থেকে আমি এই জায়গাটায় করি, এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে একটা গ্রাফ দেখব। কিসের গ্রাফ দেখব? আচ্ছা এই সাইডে করব, হলোস্ফিয়ারটা এই সাইডে করব, হলোস্ফিয়ারটা সাইডেই করি, দিলে আমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হবে। আচ্ছা হলোস্ফিয়ারের ক্ষেত্রে দেখো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিকে আমি কি নিলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর, আর এদিকে নিলাম আমি ডিসপ্লেসমেন্ট আর ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা তো একটা হলোস্ফিয়ার নেব। আচ্ছা একটু সামনের দিকে করি, একটু সামনের দিকে করি, না হলে তো আমরা কি নিয়েছি, একটা হলোস্ফিয়ার নেব। হয়েছে? ক্লিয়ার? একটা হলোস্ফিয়ার নিয়েছি, যার সেন্টার হচ্ছে এটা হচ্ছে কি তার রেডিয়াস আর। ক্লিয়ার? বোঝা গেছে একদম? আচ্ছা যার রেডিয়াস হচ্ছে কত, আর। আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের সারফেস, এদিকে হচ্ছে আমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর, আর এদিকে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা তো এই হলোস্ফিয়ারটা এটা হচ্ছে সেন্টারকে আমরা অরিজিন ধরে নিলাম। তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে কি এই হলোস্ফিয়ারের ইনসাইড পোরশন, এই পোরশনটা হচ্ছে কি ইনসাইড পোরশন। আচ্ছা তো এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি, স্মল আর, এদিকে করে লিখি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। ক্লিয়ার? আর এদিকটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটসাইড, এইখান থেকে এদিকটা হচ্ছে কি আউটসাইড। আচ্ছা আচ্ছা তো এক্ষেত্রে লক্ষ্য করো যে ইনসাইডের ক্ষেত্রে, ইনসাইডে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কত পেয়েছিলাম না, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি কত পেয়েছি, E ইকুয়াল টু 0। তাহলে সেন্টার থেকে সেন্টারে কত ছিল, E ইকুয়াল টু 0। যতই আমরা ইনসাইডের যে কোনো পয়েন্টে যাই না কেন, তো আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড কত পেয়েছি, 0। ক্লিয়ার? তো ইনসাইডের যে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড 0। তো যতই আমাদের রেডিয়াস বাড়ুক না কেন, ইনসাইডে যতই রেডিয়াস বাড়াই না কেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড কত পাবো, 0। সারফেসে আমি কি দেখলাম না, সারফেসে দেখলাম কি হঠাৎ করে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়ে গেছে, ম্যাক্সিমাম। তো সারফেসে আমি কি পাবো, কনস্ট্যান্ট। কেন না, দেখো জি এম আর স্কয়ার এগুলো সবই হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। তো সারফেসে দেখো একটা হঠাৎ করে E ইকুয়াল টু 0 ছিল, হঠাৎ করে সারফেসে আমি কি দেখতে পাচ্ছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে। সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা তো নেক্সট দেখো আউটসাইডে দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হয়েছে, আর এখানটায় কি ছিল, ক্যাপিটাল আর এর থেকে স্মল আরটা কি ছিল, ক্যাপিটাল আর থেকে বড়। তো দেখো ইনভার্সলি আর এর স্কয়ার তার ইনভার্স। বোঝা গেছে? তো ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা এখানটা কি পাচ্ছি, E প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তো দ্যাট মিন্স আমি কি দেখতে পাচ্ছি, ইনভার্সলি প্রপোর্শনাল মানে ডিক্রিজ করতে আছে, যতই রেডিয়াস বাড়াতে আছি গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে আছে, ডিক্রিজ করতে আছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে আছে, ডিক্রিজ করতে আছে। তো এই পয়েন্টটা কি ছিল, সারফেসের, এটা কি ছিল সারফেস। তো সারফেসে আমরা কি দেখেছি না, সারফেসে E ইকুয়াল টু gm/r স্কয়ার। আচ্ছা তো সারফেসের পরে যতই আমাদের রেডিয়াস বাড়তে আছে, ততই আমি কি দেখতে পেয়েছি না, E প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে। আর ইনসাইডে আমি কি দেখেছি, E ইকুয়াল টু 0। ইনসাইডে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাদের সৃষ্টি হয়নি। হলোস্ফিয়ারের ক্ষেত্রে, হলোস্ফিয়ার বা সেল, হলো সেল বলতে পারো বা স্ফিয়ার বলতে পারো। ক্লিয়ার? হলোস্ফিয়ার বা সেলের ক্ষেত্রে তাহলে গ্রাফটাও আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের গ্রাফ গ্র্যাভিটেশনাল ফিল্ড আর ডিসটেন্স। এতটুকু ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানটা একটাই অ্যাজাম্পশন কি না, অ্যাজাম্পশন হচ্ছে ওই হলোস্ফিয়ারটার মাস ডিস্ট্রিবিউশন সর্বদা সমান, মানে সিমেট্রিক্যাল। তাহলে নোট করো যে হলোস্ফিয়ারটা কেমন হতে হবে না, হলোস্ফিয়ারটা
হলো স্ফিয়ার কেমন হতে হবে, হলো স্ফিয়ারটা কেমন হতে হবে, সিমেট্রিক্যাল। ক্লিয়ার? হলো স্ফিয়ারটা কেমন হতে হবে, সিমেট্রিক্যাল। তো এবারে চলো আমরা সলিড স্ফিয়ারের দিকে এগোই। ক্লিয়ার হচ্ছে? সলিড স্ফিয়ার আমাদের পাশে থাক, হলো স্ফিয়ারটা থাক। তো সলিড স্ফিয়ারটা চলো, সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে থাকে লক্ষ্য করো। সলিড স্ফিয়ার, আচ্ছা এর পাশে আমরা বক্স দিই সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার আমরা সলিড স্ফিয়ারটা নিয়েছি কেন না আমাদের আর্থ হচ্ছে কি একটা সলিড স্ফিয়ার। আমাদের আর্থ কেমন না সলিড স্ফিয়ার। তো আর্থের ক্ষেত্রে কিভাবে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা নির্ণয় করব সেই জিনিসটাকে লক্ষ্য করব। তো এই হচ্ছে একটা সলিড স্ফিয়ার, এই হচ্ছে একটা, তাহলে আর্থ হচ্ছে কি সলিড স্ফিয়ার, আর্থ হচ্ছে আমাদের কেমন সলিড স্ফিয়ার। তো একে আমরা ডিরাইভ করব গস ল থেকে। তো গস ল থেকে যদি আমরা ডিরাইভ করতে চাই তো আমরা কি মানব যে এই সলিড স্ফিয়ারের টোটাল মাস, সলিড স্ফিয়ারের মাস কত m, আমি রেডিয়াস ধরলাম r। তো সলিড স্ফিয়ারের টোটাল মাস কোথায় অবস্থান করছে তার সেন্টারে, সলিড স্ফিয়ারের টোটাল মাস কোথায় অবস্থান করছে তার সেন্টারে। ক্লিয়ার? তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা ডিরাইভ করতে কি চলেছি না ডিরাইভ করতে চলেছে আউটসাইডে, আউটসাইডে কোন একটা পয়েন্ট নিলাম পি পয়েন্টে, আউটসাইডে কোন পয়েন্ট পি পয়েন্টে, পি পয়েন্টটা কোথায় আছে না সলিড স্ফিয়ারের রেডিয়াস কত না ক্যাপিটাল আর, না এই যে পি পয়েন্টটা আমরা কোথায় ধরেছি না স্মল আর ডিসটেন্সে, যেখানে স্মল আরটা কি পাচ্ছি, স্মল আরটা গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর। তো পি পয়েন্টে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা পাবো সেটা কত হয়ে থাকবে, E ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা তো এবার এই সলিড স্ফিয়ারের সারফেসে আমরা দেখব, আমরা তিনটা বিবেচনা করব, একবার আউটসাইডে, একবার সারফেসে, একবার ইনসাইডে। তো এবারে দেখব সারফেসে, সারফেসে সারফেসে কোন পয়েন্টের ক্ষেত্রে, সারফেসের কোন পয়েন্টের ক্ষেত্রে স্মল আর বরাবর কার সাথে হবে ক্যাপিটাল আর এর সাথে। তো তখন ইলেকট্রিক ফিল্ড আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কত পাবো, তখন গ্র্যাভিটেশনাল ফিল্ড পাবো জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার, যেহেতু স্মল আর কার সাথে বরাবর, সারফেসে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম, সারফেসের এই পয়েন্ট একটা ধরে নিলাম, এম ছোট্ট মাস একটা এখানে লিখেছি। তো এই পয়েন্টের জন্য এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়েছে না জি এম বাই আর স্কয়ার। এবারে দেখবো ইনসাইডে, ইনসাইডে কোন পয়েন্টের ক্ষেত্রে, কোন পয়েন্ট কিউ এর ক্ষেত্রে, ইনসাইডে যদি কোনো একটা পয়েন্ট নিই, সাপোজ আমি ইনসাইডে একটা কোনো পয়েন্ট নিলাম কিউ পয়েন্ট, তাহলে ইনসাইডে কোনো একটা পয়েন্ট যার ডিসটেন্স সেন্টার থেকে কত না এখন আমি ধরলাম স্মল আর, যেখানে স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে ছোট। তো তো গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাদের কত হবে না গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে জি ক্যাপিটাল এম স্মল আর ডিভাইডেড বাই আর কিউ। তো কি করে হয় এগুলো তো আমরা বুঝতে পেরে গেছি যে আউটসাইড ও সারফেসের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাদের পুরোপুরি রপ্ত, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত হয় ফর্মুলা আছে জি এম বাই আর স্কয়ার। তো ইনসাইডে কি করে সম্ভব, ইনসাইডে কিউ ইজ ইকুয়াল টু কি করে সম্ভব, সেলের ক্ষেত্রে একরকম, সেলের ক্ষেত্রে একরকম, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে একরকম, কিভাবে সম্ভব। তো ইনসাইডের ক্ষেত্রে আমরা একটু দেখি, দেখো এইটা হচ্ছে আমাদের কি সলিড স্ফিয়ার, এইটা হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার। তো এই সলিড স্ফিয়ারে কোন একটা পয়েন্ট আমি কিউ পয়েন্ট নিয়েছি, এটা হচ্ছে কি আমাদের সেন্টার। তো এই কিউ পয়েন্টের ডিসটেন্স কত না আর। আচ্ছা এই সলিড স্ফিয়ারটাকে আমরা এইভাবে আমরা বিবেচনা করতে পারি, দেখো এই সলিড স্ফিয়ারটাকে আমি এইভাবে বিবেচনা করছি, দেখো দেখো এই স্মল আর রেডিয়াসের আমি একটা ছোট্ট স্ফিয়ার দেখতে পাচ্ছি। তো স্মল আর রেডিয়াসের একটা ছোট্ট স্ফিয়ার, দেখো স্মল আর রেডিয়াসের একটা ছোট্ট স্ফিয়ার। তো এটাকে এইভাবে ট্রিট করব আমরা, যে এটা হচ্ছে কত স্মল আর, এটা হচ্ছে তার এই যে ছোট্ট স্ফিয়ারটা, ছোট্ট স্ফিয়ারটা এটা হচ্ছে সেন্টার, যার এই ছোট্ট স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে কত স্মল আর,
যেখানে এখানে একটা পয়েন্ট আছে কি কিউ, এখানটায় একটা পয়েন্ট আছে কত কিউ। তাহলে এই ছোট্ট স্ফিয়ারের ক্ষেত্রে, এই ছোট্ট স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টটা যে আমরা মেনেছি ওই ছোট্ট স্ফিয়ারের সারফেসে অবস্থান করছে। আচ্ছা, তো বাইরের একটা বাইরের এই যে স্ফিয়ারটাকে দেখো কিভাবে লাগছে। যদি ছোট্ট স্ফিয়ারটাকে যদি আমি কেটে নিই তাহলে বাইরেরটা কি পড়ে থাকে, এই পড়ে থাকে না, বাইরেরটা এরকমই পড়ে থাকে। আমি ছোট্ট স্ফিয়ারটাকে কেটে নিয়েছি, তো বাইরের স্ফিয়ারটা এইটুকুই পড়ে আছে, বাইরের স্ফিয়ারটা এইটুকুই পড়ে আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে তার সেন্টার। তো এটা একটা কেমন লাগছে দেখো, এটা একটা সলিড স্ফিয়ারের মতো লাগছে। এটা কেমন লাগছে? সলিড স্ফিয়ারের মতো। আর এটা কেমন লাগছে দেখো, এটা একটা হলো স্ফিয়ারের মতো লাগছে বা হলো সেলের মতো লাগছে, হলো স্ফিয়ার। ক্লিয়ার? তো তো আমাকে এই পয়েন্টে যদি আমাকে গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি আমাকে বার করতে হয়, তো কি দেখব যে ভেতরের সলিড স্ফিয়ারের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং বাইরের হলো স্ফিয়ারের দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, তো আমরা কি পেয়ে যাব? কিউ পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড পেয়ে যাব। তো এই কিউ পয়েন্টে যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাকে বার করতে হয়, কোথায়? কিউ পয়েন্টে নেট গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি আমাকে বার করতে হয়, তো কিভাবে বার করব? দেখো, সলিড স্ফিয়ারটার ক্ষেত্রে কিউ পয়েন্টটা কোথায় রেখেছে? সারফেসে। তো আমাকে নেট যদি বার করতে হয়, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু কি লিখবো? গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু ইনসাইড মাস প্লাস গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু আউটসাইড মাস। ক্লিয়ার? তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু ইনসাইড মাস বলতে কি বোঝাচ্ছে? এই সলিড স্ফিয়ারটার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু কি লিখতে পারি? ডিউ টু এই সলিড স্ফিয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আউটসাইডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু হলো স্ফিয়ার বা হলো স্ফিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টটা কোথায় অবস্থান করছে? না, এই ছোট্ট স্ফিয়ারের সারফেসে অবস্থান করছে। এই ছোট্ট স্ফিয়ারের সারফেসে অবস্থান করছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু সলিড স্ফিয়ার at surface। আর হলো স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কোথায়? হলো স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টটা কোথায় অবস্থান করছে? এই জায়গাটা। হলো স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টটা দেখো এই জায়গাটা অবস্থান করছে। দেখো, হলো স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টটা কোথায়? যে ওই হলো স্ফিয়ারের ইনসাইডে। তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে কিউ পয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে কি? আর্ক ডিসটেন্স। তো আমার এখন জানার দরকার নেই। তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখবো? না, হলো স্ফিয়ারের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু হলো স্ফিয়ার ইনসাইড। তো ইনসাইড হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইডে যদি কোনো একটা পয়েন্ট মাস আমরা যদি নিই, তাহলে পয়েন্ট মাসের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? পয়েন্ট মাসের ক্ষেত্রে ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এর ভ্যালু আমরা কত পাবো? ইকুয়াল টু 0। আর সারফেসে থাকলে কত হচ্ছে? ইকুয়াল টু gm/r²। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সারফেস হচ্ছে তার রেডিয়াস কত? r। তো আমরা কত পাবো? ইকুয়াল টু g। আচ্ছা, এই সলিড স্ফিয়ারটার ক্ষেত্রে মাস তো আর ক্যাপিটাল M নেই, এখন মাস কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে এই সলিড স্ফিয়ারের মাস আমি কত ধরলাম? m ড্যাশ বাই m প্রাইম। তো gm'/r²। ক্লিয়ার? তো তাহলে কিউ পয়েন্টে নেট গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কত পেলাম? gm'/r²। তো সবাই বলে থাকে যে বাইরের যে সেলটা রয়েছে তার দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড 0 হয়ে থাকে। তো এইভাবে না বিবেচনা করে তোমরা এইভাবে বিবেচনা করো। তারা তো ঠিকই বলে থাকে, কিন্তু জিনিসটা হয় কি? তো সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইনসাইড গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে? 0। সারফেসে কি হচ্ছে? ম্যাক্সিমাম।
তো সলিড স্ফিয়ারের ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে থাকে gm'/r²। তো m প্রাইমকে আমাদেরকে ডিরাইভ করতে হবে, বার করতে হবে। এতটুকু ক্লিয়ার? তোলার আছে তুলে নাও, তোলার আছে তুলে নাও। তো দিলে আমরা নেক্সট আমরা জিনিসটা করব। দেখো এই সলিড স্ফিয়ারটা আমরা কেমন ধরেছি? সিমেট্রিক্যাল মাস। এর মাস ডিস্ট্রিবিউশন হচ্ছে কি চারিদিকে সেম, এটা হচ্ছে কি সিমেট্রিক্যাল। তো সিমেট্রিক্যাল যদি হয়ে থাকে এর চারিদিকে ডেনসিটি কি হবে না, ডেনসিটি রো, চারিদিকে বরাবর সেম ইকুয়াল। তো আমাদের আর্থ কি হয়? আমাদের আর্থ হচ্ছে সিমেট্রিক্যাল, তো চারিদিকে ডেনসিটি কি সেম। তো ডেনসিটি আর এর মাস হচ্ছে কত m, রেডিয়াস হচ্ছে r। আচ্ছা, তো রো ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে m/v। তো m ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে ρv। আচ্ছা, এই সলিড স্ফিয়ারের ভলিউম কত হবে? রো ইনটু 4/3 পাই r3 লিখতেই পারি। আরে এটা লিখতে পারি তো? তাহলে m ইজ ইকুয়াল টু রো ইনটু 4/3 পাই r3। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছোট্ট সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা মাস বার করতে পারি। আচ্ছা, এই ছোট্ট সলিড স্ফিয়ারের ডেনসিটিও কত হবে? সিমেট্রিক্যাল যেহেতু সলিড স্ফিয়ার, তাহলে এরও ডেনসিটি কি হবে? সেম। তো রো ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, তাহলে এই m প্রাইম ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি m প্রাইম ইকুয়াল টু রো ইনটু v প্রাইম। তাহলে এর ভলিউম কত হবে? তাহলে রো ইনটু 4/3 পাই স্মল r কিউব। ক্লিয়ার? পাই স্মল r কিউব। তো m প্রাইম এর ভ্যালু আমরা এখানটায় বসাবো। তো চলো আমরা এখানটায় বসাই, এই ছোট্ট খাঁচাতে আমরা করি, তাই না? না সাইডে করব, তাই এখানটায় করি। তো e ইকুয়াল টু কি পেলাম? gm প্রাইম। আচ্ছা, m প্রাইম এর ভ্যালু বসাচ্ছি কত? রো ইনটু 4/3 পাই স্মল r কিউব। ক্লিয়ার? ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। তো আমরা কি পেলাম? তো অলরেডি আমরা কি পেলাম? 4/3 0 পাই একটা r স্কয়ার, একটা r কিউব। r স্কয়ার কাটবে, তো স্মল r। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? e প্রপোর্শনাল টু r। দেখো 1/3 ও কনস্ট্যান্ট, g ও কনস্ট্যান্ট, রো ও কনস্ট্যান্ট, পাই ও কনস্ট্যান্ট। তো e প্রপোর্শনাল টু স্মল r। তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? e প্রপোর্শনাল টু স্মল r। কিন্তু আমাদের ডেরিভেশন এখানটায় আসতে হবে। তো রো এর ভ্যালু আমরা বসিয়ে দেব। তো রো ইকুয়াল টু আমরা কত পেয়েছি? তো এখান থেকে রো ইকুয়াল টু আমরা বার করতে পারি, কি করব? 3m/4 পাই ক্যাপিটাল r কিউব। তো রো এর ভ্যালুটা আমি এখানটায় বসিয়ে দেব। তো কত হলো? 4/3g ইনটু 3m/4 পাই r কিউব ইনটু স্মল r। আচ্ছা, তো 4 ক্যান্সেল, 4 ক্যান্সেল। ক্লিয়ার? একটা পাই উপরে ছেড়ে গেছে না? আচ্ছা, পাই একটা ক্যান্সেল, 3 একটা ক্যান্সেল। তাহলে হলো কত? gm স্মল r ডিভাইডেড বাই r কিউব। এক্সপ্রেশন রেডি? তো এখান থেকে আমরা কি দেখলাম? আউটসাইডে কোন একটা পয়েন্ট যদি নিই, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড কিভাবে ভ্যারি করে থাকে না, e প্রপোর্শনাল টু 1/r²। ক্লিয়ার? আচ্ছা, ইন সারফেসে কি কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, উপরন্তু ম্যাক্সিমাম। ক্লিয়ার? ইনসাইডে আমি কি পাচ্ছি না, e প্রপোর্শনাল টু r। দেখো gm r3 সবই কনস্ট্যান্ট, তো e প্রপোর্শনাল টু স্মল r। ক্লিয়ার? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যতই আমরা সারফেস থেকে যতই আমরা দূরে যেতে থাকবো, সারফেস হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে সারফেস থেকে যতই আমরা দূরে যেতে থাকবো ইলেকট্রিক ফিল্ড কি হতে আছে, সরি গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে আছে, ক্রমশ কমতে আছে। আর ইনসাইডে আমরা কি দেখতে পাচ্ছি, ইনসাইডে ই প্রপোর্শনাল টু আর, তাহলে রেডিয়াস যত কমতে আছে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হবে, কমতে আছে। আচ্ছা এটা তোলা হয়েছে তো, হয়েছে এই সাইডটা তোলা হয়েছে। আচ্ছা দেখো তো এখানটায় একটা ফিল দেওয়ার চেষ্টা করি, ইনসাইডে আরেকটা ফিল দেওয়ার চেষ্টা করি। দেখো ইনসাইডের ক্ষেত্রে কি হয়ে থাকে, তাহলে এই ছিল আমাদের সলিড স্ফিয়ার। তো এই সলিড স্ফিয়ারে আমি এটা হচ্ছে সেন্টার, আমি ধরলাম ওই পয়েন্ট মাসটাকে সেন্টারে ধরলাম। তো পয়েন্ট মাসটাকে যদি আমি সেন্টারে ধরি, পয়েন্ট মাসটাকে আমি কোথায় ধরেছি, সেন্টারে। তো সেন্টারে ধরলে দেখবে সেন্টারের চারিদিকে যে মাস রয়েছে সেটা একটা কেমন ট্রিট করছে, একটা সেলের মতো। আরে পয়েন্ট মাসের বাইরে যে মেটেরিয়ালটা রয়েছে, তো পয়েন্ট মাসটাকে সাপোজ একেবারে ছোট্ট করে একটা ধরে নাও, পয়েন্ট মাসটাকে আমি একটা জুম করে দেখাই, পয়েন্ট মাসটা এরকম আছে,
তো বাইরেরটা আমি কি দেখবো, এরকম করে বাইরেরটা আমি কি দেখতে পাচ্ছি, বাইরেরটা একটা কি দেখতে পাচ্ছি, বাইরেরটা হচ্ছে কেমন কাজ করছে, হলো স্ফিয়ারের মতো কাজ করছে না? ক্লিয়ার? বাইরেটা কেমন কাজ করছে, হলো স্ফিয়ারের কাছে। তো এইখানটা আমাদের কি আছে, পয়েন্ট মাস এম রয়েছে। তো দেখো এই পয়েন্ট মাসের চারিদিকে একটা কেমন লাগছে, এটা একটা হলো স্ফিয়ার। তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে এই পয়েন্ট মাসের এই জায়গাটায়, এই পয়েন্ট মাসের জায়গাটায় কি দেখবো, গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, জিরো। তো পয়েন্ট মাসটা যদি সেন্টারে থাকে, দ্যাট মিন্স আর ইকুয়াল টু জিরো হয়, তখন সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, জিরো। সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে, জিরো। যে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টারে, সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু কত, জিরো। তাহলে সেন্টার থেকে যতই আমরা ডিসটেন্স বাড়তে থাকবে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে থাকে, ইনক্রিজ করতে আছে। তাহলে ইনক্রিজ করতে 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 সারফেসে হচ্ছে কি কনস্ট্যান্ট, এবং এটা কি হয়ে থাকে, সারফেসের প্রত্যেকটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টের ভ্যালু কি হয়ে থাকে, সব থেকে ম্যাক্সিমাম। তার থেকে বেশি দূরে যতই যেতে থাকবো না কেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড আবার কি হতে থাকে, কমতে থাকে, আবার কি হতে থাকে, কমতে থাকে। তাহলে এখানে যদি আমরা, এখানে যদি একটা সলিড স্ফিয়ার ধরি, এই হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার, এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, আর ওয়াই এক্সিস বরাবর গ্র্যাভিটেশনাল ফিল্ড ভেক্টর যদি ধরি। আচ্ছা, এই সলিড স্ফিয়ারের এটা হচ্ছে সারফেস। তো সারফেস থেকে আমি কি করলাম, সারফেস থেকে আমি একটা ডটেড খিঁচলাম, বুঝছে? তো এই পয়েন্টটা হচ্ছে কি না, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো এটা হচ্ছে আমাদের ইনসাইড, এটা হচ্ছে আমাদের আউটসাইড। এটা হচ্ছে আমাদের কি ইনসাইড, আর পাশটা হচ্ছে আউটসাইড। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো একদম? আচ্ছা, তো তো ইনসাইডের ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের কি অরিজিন, এটা হচ্ছে কি অরিজিন। আচ্ছা, তো সেন্টারে আমরা কি দেখলাম, এটা ছিল সেন্টার। তো সেন্টারে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড কি জিরো। তো ধীরে ধীরে রেডিয়াস যতই বাড়তে আছে, ধীরে ধীরে ডিসটেন্স যত সেন্টার থেকে ডিসটেন্স যত বাড়তে আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডও কি হতে আছে, বাড়তে আছে, ই প্রপোর্শনাল টু স্মল আর। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে আছে, ক্রমশ বাড়তে আছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হতে আছে, ক্রমশ বাড়তে আছে। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রমশ বাড়তে আছে। তো সারফেসে আমি কি দেখলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড কি হচ্ছে, ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট। তো এইখানটা আমরা কিছু পৌঁছেছি, তার সারফেসে এই পয়েন্ট হচ্ছে আমাদের সারফেস। তো এটা হচ্ছে আমাদের সারফেস। তো সারফেসে আমরা কি দেখলাম না, গ্র্যাভিটেশনাল ফিল্ড ই ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, কনস্ট্যান্ট ভ্যালু এবং ম্যাক্সিমাম। আমরা যে পোরশনে আছি, আর্থ হচ্ছে কি আমাদের সলিড স্ফিয়ার, আমরা সারফেসে অবস্থান করছি, এখানটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা কি ম্যাক্সিমাম বিন্দাস এখানটায় রয়েছি। তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আউটসাইডে, আউটসাইডে যদি আমাদের আরো যদি পয়েন্ট মাসটাকে যদি আমি সারফেস থেকে আরো উঁচুতে নিয়ে যাই, আমাদের আর্থের রেডিয়াস কত, 6400 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। তো আর্থ থেকে যদি আমরা 100 কিমি বা 200 কিমি উঁচুতে যাই, তো তেমন গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো এফেক্ট আসবে না। কিন্তু যখনই আমরা, কেন দেখো 6400 কিমির রেসপেক্টে 100 কিমি 200 কিমি কোনো ফ্যাক্টরই না। 6400 কিলোমিটারের রেসপেক্টে 100 কিলোমিটার 200 কিলোমিটার কোনো ফ্যাক্টরই না। যেমন 100 টাকার কাছে 1 টাকা কোনো ফ্যাক্টর কি, তেমনই 6400 কিলোমিটারের কাছে 100 কিলোমিটার 200 কিলোমিটারের কোনো ফ্যাক্টরই হয় না। গ্র্যাভিটেশনাল ফিল্ডের পার্থক্য তত আমরা বুঝতে পারি না। যখনই আমরা 500,000 কিলোমিটার উপরে চলে যাব, তখনই আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা অনুভব করতে পারবো। যেমন করে আমরা আর্থ সারফেস থেকে যে মাউন্ট এভারেস্ট দেখি, যে 8000 কিলোমিটার, নাকি 8000 কিলোমিটার না 8000 মিটার, ওই 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 8 কিলোমিটার। তো 8 কিলোমিটার, আর আর্থের রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার। তো 8 কিলোমিটারের কাছে 8 কিলো, আর 6400 কিলোমিটারের কাছে 8 কিলোমিটার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। মাউন্ট এভারেস্টের যদি চূড়াতে আমরা পৌঁছে যাই, সেখানটায় কোনো ফারাক পড়বে না, কোনো ফারাক পড়বে না। গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো পরিবর্তন হবে না। যেটা আমাদের, যদি আমরা আর্থ সারফেস থেকে বাইরে কোথাও গিয়ে যদি দেখি যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কি পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এমনি জেনারেল মাউন্ট এভারেস্টকে আমাদের কি দেখবো, ফ্ল্যাট, পুরো একদম ফ্ল্যাট। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড সেখানে কোনো পরিবর্তনই হবে না মাউন্ট এভারেস্টের চূড়ায়। তো পরিবর্তন সেখানটাই হবে। আর 1000 কিলোমিটার, 500 কিলোমিটার, মিনিমাম 500 কিলোমিটার উপরে যদি আমরা যাই, তখনই আমরা তার পরিবর্তন দেখতে পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো কি দেখলাম না, এটা হচ্ছে আর্থ সারফেস বা ওই সলিড স্ফিয়ারের সারফেস।
তাহলে সারফেস থেকে যতই আমরা বেশি উচ্চতায় যেতে থাকবো ততই আমরা কি দেখতে থাকবো না ততই দেখতে থাকবো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রমশ ডিক্রিজ করতে আছে কিভাবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ ই প্রপোর্শনাল টু 1/r²। আচ্ছা এখানটা বলতে আমি একটু ছেড়ে গেছি ই প্রপোর্শনাল টু আর এটা কি মেনশন করে ই প্রপোর্শনাল টু আর কেমন মেনশন করে এটা একটা স্ট্রেট লাইন মেনশন করে তাই না এটা একটা স্ট্রেট লাইনকে মেনশন করে তো স্ট্রেট লাইনকে মেনশন করে বলে আমরা এখানটা স্ট্রেট লাইনই টেনেছি আর এখানটা আমরা কি লিখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু 1/r² তো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে তো এমন অনেক উঁচুতে চলে গেলে আমরা দেখবো ওখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়ে গেছে 0 তো তখন আমরা দেখবো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড একদম একদম এক্স অ্যাক্সিসের সাথে জুড়ে গেছে ক্লিয়ার তো এই ছিল হলো স্ফিয়ার আর সলিড স্ফিয়ার আমি একবার খালি রিমাইন্ড করে দিই আউটসাইডে আমরা কি দেখতে পাচ্ছিলাম হলো স্ফিয়ারের ক্ষেত্রে না E = gm/r², যেখানে E আমরা কি পাচ্ছিলাম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করেছিল। সারফেসে কি দেখেছিলাম যেখানে স্মল r = ক্যাপিটাল R, সেখানে আমরা কি পেয়েছিলাম ম্যাক্সিমাম পেয়েছিলাম E = gm/r²। ইনসাইডে কি দেখেছিলাম E = 0, ইনসাইডে কি দেখেছিলাম E = 0, যে ইনসাইডে কোনো একটা পয়েন্টে আপে যে পরিমাণ ডেল মাস রয়েছে তার দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ডাউনওয়ার্ডে যে পরিমাণ ডেল মাস রয়েছে তার দ্বারা গ্র্যাভিটেশনাল ফিল্ড সেম এন্ড অপোজিট, তো E = 0। ক্লিয়ার? E = 0। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখলাম না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আউটসাইডে কি দেখেছি না E = gm/r², তো গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে কেমন করে না ডিসটেন্সের স্কয়ারের ইনভার্স হচ্ছে। সারফেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি স্মল r = ক্যাপিটাল R, তো কনস্ট্যান্ট E = gm/r² এবং ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে। আর ইনসাইডের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি না E = gm/r², যেখানে E proportional to r। তো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টারে দেখেছি E = 0, তারপরে আমরা দেখতে পাচ্ছি সেন্টার থেকে যতই আমরা ডিসটেন্স বাড়তে আছি ততই আমরা দেখতে পাচ্ছি গ্র্যাভিটেশনাল ফিল্ডও কি হতে আছে ইনক্রিজ করতে আছে। আচ্ছা কোন কোন বইতে এই E এর ভ্যালু E = -gm/gmr/r³ দেওয়া আছে। তো -g মাইনাস কেন না আমরা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার থেকে ক্রমশ ডিসটেন্স আমরা বাড়াতে আছি, সেন্টার থেকে ক্রমশ আমরা কাউন্ট করতে আছি, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড তাই সেন্টার থেকে আমরা ডিসটেন্সটাকে ক্রমশ ধরতে আছি। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে কাজ করে না গ্র্যাভিটেশনাল ফিল্ড টুয়ার্ডস দ্য সেন্টার, গ্র্যাভিটেশনাল ফিল্ড টুয়ার্ডস দ্য সেন্টার তার অপোজিটে কাজ করে, যে কারণে মাইনাস হয়ে থাকে। তো মাইনাসের নিয়ে কোনো প্রবলেম নেই, তো আমরা লিখব E = gm/r³। ক্লিয়ার? তার ডেরিভেশন আমরা দেখেছি এবং প্রথম দিকে সেন্টার থেকে কি হয় ক্রমশ ইনক্রিজ করতে আছে, সারফেসে ম্যাক্সিমাম, তারপর এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে। তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে কি হয় ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো পরিবর্তন হয় না, E = 0 থাকে, আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইনক্রিজ করতে থাকে এবং সারফেসে পড়ার পর এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে। হলো স্ফিয়ারের ক্ষেত্রে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে। দুটো গ্রাফকে আমরা পাশাপাশি রেখেছি, তোমরা তুলে নাও। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর তুলে নাও। তো এরপরে আমি একটা কোশ্চেন দেখাবো, কোশ্চেন দেখিয়ে বন্ধ করে দেবো। ক্লিয়ার? তোলা আছে? তোলা আছে? তোলা আছে? আচ্ছা, তো নেক্সট আমরা যেটা করতে চলেছি, তো একটা অঙ্কটা করার আগে দেখো আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়ে থাকে না, আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়ে থাকে আমরা এর পরবর্তীকালে জি কে নিয়ে চর্চা করব। তো আজকে আমি সেই জিনিসটাই বলতে চাইছি যে আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়ে থাকে ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের সাথে ইকুয়াল। যে জি কি স্মল জি কি না স্মল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, স্মল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ওই স্মল জি ফল জি কিছু নাই, গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান যেটা হয়ে থাকে, দেখো আমরা একটা সলিড স্ফিয়ার যদি নিই, এই সলিড স্ফিয়ারের ক্ষেত্রে এইখানে যদি কোনো একটা মাস থাকে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন দিকে কাজ করে টুয়ার্ডস সেন্টার। তো জি কোন দিকে কাজ করে টুয়ার্ডস সেন্টার, তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন যেদিকে জি এর ডিরেকশন তো সেদিকে। আবার দেখো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড gm/r², এখানটা আমরা E = আমরা কত পেয়েছিলাম প্রিভিয়াস লেকচারে আমরা বলেছি E = F/n, E = F/n। আচ্ছা,
তো এখানটা আমরা ইউনিট ওয়াইজ যদি দেখি এফ ইজিক্যাল টু আমরা কি লিখছিলাম নিউটন পার কেজি, নিউটন পার কেজি। তো নিউটন কি হয়েছিল কেজি ইনটু মিটার বাই সেকেন্ড স্কয়ার ইনটু 1 বাই কেজি। তো আমরা ইউনিটস দিয়েও যদি দেখি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাই কি বোঝাচ্ছিল এক্সেলারেশন বোঝাচ্ছিল। তাহলে এই এক্সেলারেশনটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই এক্সেলারেশনটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এবারে যেটা দেখার আছে যে সাপোজ আমরা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে নিই যে দুটো মাস, এটা একটা বড় মাস, এটা একটা ছোট মাস। তাহলে এই দুটো মাসের সেন্টার টু সেন্টারের মধ্যে ডিসটেন্স হচ্ছে স্মল আর। তো আমাকে যদি এখানে এফ বার করতে বলে তো এফ ইজ ইকুয়াল টু আমরা কত লিখব না এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ইনটু স্মল এম ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার। এইভাবেই তো বলবো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু দ্যাটস। কিন্তু এইভাবে তোমরা ডিরাইভ করো না, তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো যে এই বড় মাসটা সেন্টার থেকে আর ডিসটেন্সে কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করেছে। এখানটায় কি পরিমাণ এই আর ডিসটেন্সে এখানটার গ্র্যাভিটেশনাল ফিল্ড কত না এখানকার গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে E ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কয়ার। ব্যাস, এরপর আমরা কি নেব না এই স্মল এম থেকে আর ডিসটেন্সে আমি মানলাম আরেকটা মাস রয়েছে স্মল এম। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে কি টুয়ার্ড সেন্টার, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে টুয়ার্ড সেন্টার। তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এর উপরেও ক্রিয়া যে করছে তার উপরে হবে কি টুয়ার্ড সেন্টার গ্র্যাভিটেশনাল ফিল্ডে। বোঝাতে পেরেছি? তো এখানটায় টুয়ার্ড সেন্টারে এখানটায় তাহলে এই মানে ব্লকটার উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ব্লকটার উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে আমরা কি পড়েছি না E ইকুয়াল টু E ভেক্টর ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই মাস m। তাহলে এই মাসটার উপরে কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করছে সেটাই দেখা। আচ্ছা, তো F ফোর্স ইকুয়াল টু E। আচ্ছা, আমরা যদি এর ম্যাগনিটিউড বার করতে চাই তো E ইনটু স্মল m। তো E ইকুয়াল টু হোয়াট gm বাই r স্কয়ার, g ক্যাপিটাল m বাই r স্কয়ার ইনটু স্মল। তো দেখো যে F ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে g ক্যাপিটাল m ইনটু স্মল m বাই r স্কয়ার। আমরা এইভাবেই ট্রিট করার চেষ্টা করব। তো কোনো একটা পয়েন্টে আমরা কি করব গ্র্যাভিটেশনাল ফিল্ড দেখব। তো ওই পয়েন্টে যদি কোনো একটা মাস রাখি তার জন্য কত ফোর্স হয়ে থাকে, ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা তাও দেখেছি কি না একটা m মাসের উপর একটা m মাস সাপোজ ধরো এই একটা মাস m, এই মাসের চতুর্দিকে আরেকটা মাস স্মল m কি করছে বর্ণন করে রোটেট করতে আছে। লাইক এস এটাকে ধরো সান, এটাকে ধরো আর্থ। তো আর্থ কি আছে সানের চার সাইডে কি করছে রোটেট করতে আছে। তো সানের সেন্টার থেকে আর্থের সেন্টার পর্যন্ত ডিসটেন্স আমি মানলাম আর। তো সান কি করছে এই m মাসের উপর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করেছে, যে ফিল্ডের আচ্ছা প্রথম কথা আমি বলতে চাইছি যে আর্থটা যে রোটেট করছে, আর্থটা কি জন্য রোটেট করবে? আর্থটা রোটেট করবে কেন না এই আর্থটার উপরে একটা সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর্থটার উপরে কি অ্যাপ্লাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তো এই সেন্ট্রিপেটাল ফোর্সটা এখানটায় কত না সেন্ট্রিপেটাল ফোর্সটা এখানটায় হচ্ছে E ইনটু স্মল m। তো এই মাস আর রেডিয়াসে কি পরিমাণে গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করেছে না আর ডিসটেন্সে কি পরিমাণ গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করেছে দেখো না E ইকুয়াল টু g ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল r স্কয়ার। ক্লিয়ার? তো E ইকুয়াল টু কত না g ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল r স্কয়ার ইনটু স্মল m। আর যে সেন্ট্রিপেটাল ফোর্সটা সৃষ্টি করেছে সে আরে গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি করা মানে কি গ্র্যাভিটেশনাল ফিল্ডের দরুনিত ফোর্সটা পাচ্ছে সে। তাহলে এই ফোর্সের জন্যই তো আর্থ রোটেট করছে, কারণ একমাত্র সেন্ট্রিপেটাল ফোর্সই ক্রিয়া করায় কি একমাত্র সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোনো একটা অবজেক্ট রোটেট করতে পারে। সেন্ট্রিপেটাল ফোর্স নাই থাকুক তো কোনো সেন্ট্রিপেটাল ফোর্স যদি না থাকে কোনো অবজেক্ট রোটেট করতে পারবে না, তাহলে রোটেট করানোর জন্য কোন ফোর্সের প্রয়োজন সেন্ট্রিপেটাল ফোর্স, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো নেক্সট একটা কোশ্চেন নেব, যে কোশ্চেনটা হচ্ছে
আইআইটি 2008 সালে এই কোশ্চেনটা এসেছে। এখানটা বলেছে এ স্ফেরিক্যালি সিমেট্রিক্যালি গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকলস হ্যাজ মাস ডেনসিটি রো ইকুয়াল টু রো 0 where r greater than r less than or equal to capital R, small r less than equal to capital R. দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল গ্র্যাভিটেশনাল সিস্টেম যদি হয়ে থাকে তাহলে ওর মধ্যকার যে ক্যাপিটাল আর এর তুলনায় স্মল আরটা ছোট, তাহলে ওর মধ্যকার যে ডেনসিটি রো 0 বাট রো ইকুয়াল টু 0 যখন স্মল আরটা গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর, মানে যদি কোনো পয়েন্টকে আমরা ওই স্ফেরিক্যালের বাইরে যদি আমরা নিই তাহলে আমরা কি দেখতে পাবো, আরে সেখানটায় কোনো মাস আছে কি? অফকোর্স নয়। তাহলে ওখানে যদি কোনো মাস না থাকে তাহলে ওখানকার ডেনসিটি কত হবে? অফকোর্স 0 হয়ে যাবে। তো খুব সুন্দর অ্যাসাম্পশন দিয়েছে, ভালো। তো where rho 0 is constant, that means a spherically symmetrical gravitational system. ওকে, তো এর টেস্ট মাস যে আমরা পয়েন্ট মাস গুলো ধরতাম সেই পয়েন্ট মাস গুলোকে আমরা বলে থাকি কি টেস্ট মাস। ক্যান আন্ডারগো সার্কুলার মোশন। তাহলে একটা টেস্ট মাস কি করতে পারে না, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল গ্র্যাভিটেশনাল সিস্টেমের মধ্যে সার্কুলার মোশনে রোটেট করতে থাকে। তার মানে সলিউশনের প্রথম হিন্ট আমরা একটু পেয়ে গেছি যে ওই মোশনটা কি হতে পারে, সার্কুলার মোশন, এবং স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল গ্র্যাভিটেশনাল সিস্টেমের মধ্যে যে কোনো প্রকারের টেস্ট মাসটা রোটেট করছে। তো আন্ডারগোজ দি ইনফ্লুয়েন্স অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ পার্টিকলস ইটস স্পিড v, তো অ্যাজ ফাংশন অফ ডিসটেন্স r smaller from center of system is represented by যে v আর r এর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে জাজমেন্ট করতে হবে। তো সবাই এটাই লাগিয়েছো, আমি মনে হচ্ছে এটাই সবাই টিক চিহ্ন করেছো, ট্রাই করা হয়েছে। তো এটাই যদি টিক চিহ্ন করে থাকো, এটা হবে কি হবে না আমরা একটু চেক করে নিই। আচ্ছা দেখো, তো আমাকে বলেছে কি একটা সলিড স্ফিয়ার, একটা স্ফিয়ার স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল গ্র্যাভিটেশনাল সিস্টেম। আচ্ছা, তো এর মধ্যে কোনো একটা মাস, এর সেন্টারে আমরা মাস ধরেছি m, এর মধ্যে কোনো একটা মাস কি আছে r ডিসটেন্সে, এই মাসটা একটা টেস্ট মাস m, এটা ধরলাম আমি। স্মল আর ডিসটেন্সে কি করতে আছে, সার্কুলার মোশন নিতে আছে। তো এই স্মল আর মোশনটা সার্কুলার মোশন নিচ্ছে মানে কি, এরপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে সেন্ট্রিপেটাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা কত হবে, mv²/r। আর এই পয়েন্ট মাসটা v ভেলোসিটিতে সামনের দিকে রোটেট করতে আছে, যেটা হচ্ছে কি স্মল আর ডিসটেন্সে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এই এফসিটাকে কে সাপ্লাই করছে? এই এফসিটাকে, এই সেন্ট্রিপেটাল ফোর্সকে কে সাপ্লাই করছে? যে এই মাসের দ্বারা এখানটায় এখানে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সৃষ্টি হয়েছে, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের দ্বারা সৃষ্ট ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের দ্বারা সৃষ্ট ফোর্স E ইকুয়াল টু কত হয়ে থাকে না, F ইকুয়াল টু E ইনটু স্মল m। তাহলে ইটা কত না, E কত হয়ে থাকে না, এই সলিড স্ফিয়ারের অভ্যন্তরে E কত হয়ে থাকে না, অভ্যন্তরে E কত হয়ে থাকে, G দেখে এসেছি, G ক্যাপিটাল M ইনটু স্মল r ডিভাইডেড বাই r কিউব ইনটু m। তাহলে E এর ভ্যালু কত হচ্ছে, G ক্যাপিটাল M ইনটু স্মল r ডিভাইডেড বাই r কিউব। আচ্ছা, তাহলে এই ফোর্সটাই হচ্ছে কি Fc। আচ্ছা, তো Fc ইকুয়াল টু, তাহলে এর সাথে এটা হচ্ছে কি বরাবর, অতএব আমরা কি লিখতে পারি mv²/r, mv²/r ইকুয়াল টু G m স্মল r বাই r কিউব ইনটু m। তো m ক্যান্সেল, তো v² ইকুয়াল টু কত পেলাম, G ক্যাপিটাল M r² বাই r কিউব। আচ্ছা, G ক্যাপিটাল M, আচ্ছা এই পোরশনটাকে আমি কি লিখতে পারি, কনস্ট্যান্ট লিখতে পারি, কারণ G ও কনস্ট্যান্ট, ক্যাপিটাল M ও কনস্ট্যান্ট, r ও কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ইনটু r² লিখতে পারি। তো v প্রপোর্শনাল টু r লিখতে পারি। তো v প্রপোর্শনাল টু r মানে কি, যে সেন্টার থেকে ডিসটেন্স যতই বাড়বে ভেলোসিটি ততই বাড়তে আছে। তার মানে এটা হচ্ছে কি স্ট্রেট লাইন, কে মেনশন করছে। তো স্ট্রেট লাইন যে সেন্টার থেকে সারফেস পর্যন্ত ভেলোসিটি আর ডিসটেন্সের গ্রাফ কেমন হবে, স্ট্রেট লাইন। তো এটা একটা, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো এটা তো ক্যান্সেল, তো ক্যান্সেল, কারণ এদের মধ্যে তো এটা হচ্ছে কি, আমি দিতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস r। হ্যাঁ, তো এদের মধ্যে তো আমি দেখতেই পাচ্ছি না স্ট্রেট লাইনকে মেনশন করা আছে।
তো নেক্সট আমাদের আসা যাক, তো সারফেসে আমরা কি দেখতে পেয়েছি? ম্যাক্সিমাম। তো সারফেসে আমাদের কি আছে? ম্যাক্সিমামও রয়েছে। আচ্ছা, তো এরপরে আসা যাক আউটসাইডে। এরপরে আমরা কোথায় আসবো? আউটসাইড। তো এই হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার, যার রেডিয়াস হচ্ছে r। তো আউটসাইডে পয়েন্টে ওই টেস্ট মাস বা পয়েন্ট মাসটাকে নিলাম, যেটা এইভাবে সার্কুলার মোশন নিচ্ছে। তাহলে এইদিকে হচ্ছে আমি বললাম তার ভেলোসিটি, এইদিকে হচ্ছে তার ভেলোসিটি v। তো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হবে না? E = F/m। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফিল্ড এই পয়েন্টে কত হবে? G M। এইখান থেকে ডিসটেন্স যদি স্মল r হয়ে থাকে তো r স্কয়ার, স্মল r স্কয়ার। আচ্ছা, তো F = কত না? E * m। তো G M/r স্কয়ার, G M/r স্কয়ার * m। আচ্ছা, তো এই ফোর্সের জন্য এই অবজেক্টটা বা এই টেস্ট মাসটা রোটেট করতে আছে, যে এই ফোর্সটাই হচ্ছে কি না গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এই ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সটাই হচ্ছে কি না এই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, যার জন্য সে রোটেট করতে আছে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি হয়ে থাকে? mv² ভাইয়া। তো কি লিখতে পারি? G M * r স্কয়ার। তো mv²/r ইকুয়াল টু, তো m ক্যান্সেল, m ক্যান্সেল, তো r ক্যান্সেল। ক্লিয়ার? আচ্ছা, তো v = gm। এখনো কি পাচ্ছি? gm আমি কি পাচ্ছি? কনস্ট্যান্ট ইনটু 1/r। কনস্ট্যান্ট ইনটু কি পেয়েছি? 1/r। তো v প্রপোর্শনাল টু 1/√r। দ্যাট মিন্স আমি কি পাচ্ছি? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডিক্রিজ করতে আছে। তার মানে আমি কি লিখতে পাচ্ছি? ইনভার্সলি। তাহলে ডিসটেন্সের রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। তো ডিক্রিজ করতে আছে, তো ডিক্রিজ করতে আছে মানে কি? এটা তো আনচেঞ্জ অবস্থা আছে, এটা তো হবেই না। তো এইটা ডিক্রিজ করতে আছে, তো এইটা এখন আমাদের কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট, যে ইনওয়ার্ড আমি কি দেখতে পাচ্ছিলাম? v প্রপোর্শনাল টু r, দ্যাট মিন্স স্ট্রেট লাইন কে নিয়ে মেনশন করছে। আর আউটওয়ার্ড আমরা কি দেখতে পাচ্ছি না ভেলোসিটি কি হতে আছে? রেডিয়াস বৃদ্ধির সাথে সাথে ডিক্রিজ করতে আছে। তো ডিক্রিজ করতে আছে মানে অপশন সি ইজ কারেক্ট। তো আমাদের অপশন সি কারেক্ট। তো যারা করতে পেরেছো তাদেরকে গুড নিউজ। তো নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ স্মল জি। তো এখনো পর্যন্ত যেগুলো 2 নম্বর আর 3 নম্বর আজকের ও আগের দিনের লেকচারটা ভালোভাবে দেখা উচিত, দিলেই যে ভ্যারিয়েশন অফ জি ডেপথ কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকেরটা মাস্ট দেখা উচিত। ক্লিয়ার? তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।